আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে। আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ডেড। টেবিলে থাপড়ায়া বলছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পিছায় যাচ্ছে কেন, টাকা দিচ্ছেন না কেন, এবং তার বডিগার্ড কিন্তু তাকে তো গুলি করছে। এই কথাটা কেউ বলে না। নবাব সলিমুল্লাহ কিন্তু সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন। 2 দিন পর তার লাশ ঢাকাতে এনে তাকে ভেরি হাই সিকিউরিটি রিয়েলিটিতে তাকে দাফন করা হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাও কিন্তু এরকম একটা ইউফোরিয়া তৈরি করেছে আমার জনগোষ্ঠীর মাঝে। আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া প্রথম জেনারেশন তারা বোঝার চেষ্টা করেছে আমার একটা রাষ্ট্র লাগবে, আমার এই কমিউনিটির অধিকারকে তৈরি করবার জন্য। লাহোর রেজলিউশন, পাকিস্তান আন্দোলন, এবং দেখেন পাকিস্তান রাষ্ট্রটা বানাইছে কারা? আজকের পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানায় নাই, বাঙালিরা বানাইছে পাকিস্তান রাষ্ট্র। 46 এর ইলেকশনে দেখেন মুসলিম লীগ পাকিস্তানের কোনো প্রভিন্সে মেজরিটি হয় নাই এবং সরকার গঠন করতে পারে নাই, এক্সেপ্ট ইন বেঙ্গল। তারা সরকার গঠন করেছে এখানে। কেন? ওই যে জমিনদারি প্রথা বিলুপ্ত করা হবে, ওই আমার কমিউনিটির আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন যে আমরা আবার সমান হব, আমরা প্রজা থাকবো না। তো এই যে ইউফোরিয়াটা তৈরি করলো পাকিস্তান রাষ্ট্র, জমিদারি প্রথা বিলুপ্ত করা, কিন্তু আবার এটা একটা ফ্রাস্ট্রেশন তৈরি করা শুরু করলো যখন দেখা গেছে যে মেজরিটির ভাষাকে ভাষা আকারে রেকগনাইজ করা হচ্ছে না। তার ভিতর একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এবং একটা হতাশা তৈরি করেছে। আবার রাষ্ট্র প্রকল্পে হাত দিতে হয়েছে, আবার 71 তৈরি হয়েছে। তো এই কমাগুলোর কথা কেন বলছি? যে আজাদির লড়াইতে কোনো দাড়ি নাই। এই জন্য আমরা গণ অভ্যুত্থান নিয়ে যেভাবে গর্বিত, আমরা এটাকে সাকসেসফুল করতে চাই। অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে এই লড়াইয়ের পরের শূন্যস্থানটার জন্য আমার লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সব কিছু এইবার আমি অর্জন করতে পারবো না। কোনটা প্র্যাকটিক্যালি এখনই অ্যাচিভেবল সেটা নিয়ে আমাকে লড়াই করতে হবে। কোনটা আমি আগামী দিনের ফাইটের জন্য রেখে দিয়েছি। এবং ইতিমধ্যে আমি বলছি যে বাংলাদেশের আগামী গণ অভ্যুত্থানের বীজ এই জুলাই সনদে লেখা হয়ে গেছে। যেভাবে 71-এর ঘোষণাপত্রে 17 এপ্রিলে লেখা ছিল যে বাংলাদেশে 1990 হবে, 2024 হবে, এভাবেই প্রত্যেকটা আন্দোলনের ইন্সপিরেশন এবং স্বপ্ন আকাঙ্ক্ষাটা পরবর্তী গণ অভ্যুত্থান, পরবর্তী আমার জাতি গঠন প্রকল্প, আমার রাষ্ট্র প্রকল্প তৈরি বিনির্মাণের বীজ বপন করে দিয়ে যায়। অতএব সেই জায়গায় রাজনৈতিক দল এবং পলিটি আকারে আমাকে দেখতে হবে যে আমার গণ অভ্যুত্থান পরেরটা কতটা ভায়োলেন্ট হবে আর কতটা পিসফুল হবে, কতটা ডেমোক্রেটিক হবে এবং কতটা হাসিনাকে ফেলে পালানোর মতো করে করতে হবে। এই বাস্তবতার নিরিখে হচ্ছে আজকের জুলাই সনদের আকাঙ্ক্ষা এবং বাস্তবায়নের তরিকা আলোচনা করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পলাতক ক্যান্টনমেন্টে থাকা বিচারপতি দিয়া অ্যাপেলেট ডিভিশনের জাজমেন্ট হয় না, এটা প্র্যাকটিক্যাল না। ওই জাজমেন্ট আমি পড়ছি এটা, এবং ওইটার পুরো গল্প একদিন আপনাদেরকে বলবো যদি সময় আসে। এইটা কেমনে কি করা হয়েছে, যে কিভাবে একটা গণ অভ্যুত্থানকে কাগজের ভিতরে খামের ভিতর ঢুকায় দেওয়া হয়েছে, 106 এর ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। যে একটা গণ অভ্যুত্থান কখনো কোনোদিন খামে প্রবেশ করে না, খামকে ভেঙে চুরে নতুন খাম বানায় সে। অতএব সেই রিয়ালিটিতে আমি বোধ করি ডিফ্যাক্টো কনস্টিটিউশন ইজ ডেড। এর মানে কি হাইকোর্টে তারা প্র্যাকটিস করতেছে, উকিলরা তারা কি করতেছে প্রতিদিন কনস্টিটিউশনের এই ধারা ওই ধারা, আমরাও বলি কথা প্রসঙ্গে, আমরা অ্যাজ এ প্রেসিডেন্স আকারে এটাকে রেফার করি, কারণ এটা অফিসিয়াল ল। এটা দাফন কাফন হয় নাই, এইটা এখনো কবরস্থ করা হয় নাই, এটা এখনো মাটির উপরে আছে। এই জন্য এটাকে আমরা এখনো রেফার করি। এই জন্য মরহুম বলতেছি না, মরহুম সংবিধান বলি না, এটা জীবিত বলা হইতেছে ওই সেন্সে আর কি। তো সেই জায়গাতে হচ্ছে আমাদের রিয়েলিটি হচ্ছে, আমাদের গবেষণায় আমরা দেখেছি যে 43 থেকে 50-এর মতো আর্টিকেল এই সংবিধানের ইতিমধ্যে অমান্য করা হয়ে গেছে।